দর্শক, পুঁজিবাজারের খবর খবর জানাচ্ছিলাম। এবারে পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ আমরা শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম। জি জনাব শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বিজনেস আওয়ারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে গত কয়েকদিনের যে লেনদেন পরিস্থিতি যদি বিবেচনা করেন, আজকে কিছুটা দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ বেড়েছে এবং গত 2 দিনে সূচকেরও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এটার পেছনে কি কারণ থাকতে পারে? আপনার সাথে ঠিক 1 সপ্তাহ আগে প্রবাবলি জয়েন করেছিলাম। তো গত সপ্তাহে যেটা গিয়েছে অর্থাৎ লাস্ট উইক, সেই উইকে আমরা দেখতে পেয়েছি তার আগের সপ্তাহ থেকে প্রায় 25-26% মার্কেট টার্নওভার বা মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে। সো এটি কিন্তু প্রত্যাশিত। বাংলাদেশের কনটেক্সটে এখন পুঁজিবাজার নিয়ে যদি আমরা কথা বলি, পুঁজিবাজারে সবগুলো ঘটনাই হচ্ছে পজিটিভ। আমি এই সেন্সে কথাটা বলবো। একমাত্র কিছুটা আমি গত সপ্তাহে বলেছিলাম পলিটিক্যাল একটু কোশ্চেন আছে, বাট সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলোতে পলিটিক্যাল যে দলগুলো এবং এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা একমত হতে শুরু করেছেন। সো আমরা আশা করতে পারি যে এই বছরের শেষে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন হবে। আর এছাড়া যদি বলেন যে আমাদের আমেরিকার সঙ্গে একটা ভয় ছিল যে আমাদের সাথে সোসিও এবং ইকোনমিক্যাল যে প্রেশারটা আসতে পারে, আমাদের পলিটিক্যাল প্রেশার আসতে পারে, সেটি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের সম্পর্কে অত্যন্ত পজিটিভ। আমাদের মার্কেটে ইভেন ইলন মাস্কের ইনভেস্টমেন্টের প্রচন্ড আগ্রহ আছে, সেটিও পজিটিভ। আমাদের ইকোনমিকের অন্যান্য যে ইস্যুগুলো, যেমন ডলার প্রাইসটা এখন স্টেবল এবং আমরা দেখেছি যে রিজার্ভটা অনেক দিন পরে কন্টিনিউয়াসলি ফল হচ্ছিল, ফ্রি ফল থেকে এখন কিছুটা ঊর্ধ্বগতি আমরা খেয়াল করছি। আমাদের যে বাইরে যারা আছেন তাদের একটা আস্থা তৈরি হয়েছে ফরেন রেমিটেন্সে। সো আমাদের ইকোনমিক ইন্ডিকেটর গুলো আস্তে আস্তে ভালো হওয়া শুরু করেছে। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং আমাদের দেশের যে একটু সবাই একটু ওয়েট অ্যান্ড সি মোডে আছে যে আসলে দেখি কি হয়, কিভাবে নেক্সট গভর্নমেন্ট স্টেপ নেয়, এটি কিন্তু একটা এই কারণে স্লো ছিল। প্লাস মানি মার্কেটের যে একটা যে টাইট পজিশন, এই মানি মার্কেটটা আমরা দেখেছি যে বেশ কিছু ব্যাংক, খুব প্রবলেমেটিক ব্যাংক ছিল, সেগুলো উঠে আসছে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে নতুন করে ফিসক্যাল পলিসি অর্থাৎ বাজেটের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বিভিন্ন ফোরাম থেকে এনবিআর এর সঙ্গে কথা বলছি। আমরা আশা করতেই পারি, এনবিআর এর এখনকার চেয়ারম্যান ইজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টু। তো এখন আমরা মনে করছি যে বাজেটে যে প্রতি বছর আমাদের প্রত্যাশা থাকে যে স্টক মার্কেট রিলেটেড পজিটিভ নিউজগুলো, স্পেশালি আনলিস্টেড এবং লিস্টেড সিকিউরিটিজ এর ভিতরে ট্যাক্সের যে গ্যাপটা আমরা সবসময় প্রত্যাশা করি, এটা আপনার পাবলিক বা প্রাইভেট আনলিস্টেড বা যেটা লিস্টেড কোম্পানি না সেগুলোর ভিতরে আর লিস্টেড এর ভিতরে 10% ট্যাক্সের একটা ডিফারেন্স থাকবে, সেটি আমরা প্রত্যাশা করতে পারি। আমরা প্রত্যাশা করতে পারি যে ক্যাপিটাল গেইনের বিষয়টা আরেকটু ছাড় দেওয়া হবে। সো ওভারঅল এই জিনিসগুলোকে কেন্দ্র করে আমি খুব বিশ্বাস করি যে রিফর্মের ইস্যুগুলো অলরেডি হয়ে গেছে। এখনকার কনটেক্সটে আগামী জুন কেন্দ্রিক এবং নতুন ফিসক্যাল পলিসি আসছে, যদি একটু সংকোচন মূলক রাখতে হবে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করবার জন্য, বাট স্টিল পুঁজিবাজারে এর থেকে নিচে যাওয়ার মতো জায়গা নাই। সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল একটা পজিটিভ ভাইব বা পজিটিভ একটা আলোর রেখা আমরা দেখতে পাচ্ছি। সো এটি হয়তো কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করি এবং আমরা দেখতে পাবো যে জুনের পর একটা স্টেবল ভালো মার্কেট কম্পারেটিভলি। যদিও বাংলাদেশের কনটেক্সটে লং টার্ম সাস্টেইনেবল ভালো করতে গেলে আমাদের আসলে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আরো কিছু ভালো স্ক্রিপ্ট আসতে হবে। স্টক মার্কেটের উপরে আমাদের যারা ফান্ড কালেক্ট করেন তারা অল্টারনেটিভ ফান্ডিং না করে, ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার কেন্দ্রিক যে আসবেন সেই জায়গাটা একটা আস্থার জায়গা আসতে হবে। বাট ওভারঅল এই কনটেক্সটে এখন যে মানে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেই জায়গা থেকে উত্তরণের একটা সম্ভাবনা তৈরি হবে এবং ডেফিনেটলি লং টার্মে এই মার্কেট অনেক পটেনশিয়াল জায়গা যাবে বলে আমাদের বিশ্বাস। জি, আমরা আশা করছি। একটু এলন মাস্কের যে বাংলাদেশে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনার কথা বলছিলেন, একটু জানতে চাই যে খুব ইন্টারেস্টিং যে আসলে বাংলাদেশের তিনি কেন মনে করছেন যে বাংলাদেশের মতো এত ছোট একটা পুঁজিবাজারে তিনি বিনিয়োগ করতে চান এবং কোন ধরনের বিনিয়োগ আসলে তার দিক থেকে আসতে পারে, বা মানে আপনি যদি কিছু জেনে থাকেন। জি দেখুন, আমাদের দেশে একটা সবচেয়ে আপনি দেখবেন যে আমাদের ছোট দেশ কিন্তু এত হাই ডেন্সিটি অর্থাৎ ডিস্ট্রিবিউশন কস্ট খুব কম। আমরা যে এলাকার ভিতরে ছোট্ট একটা 56,000 বর্গ মাইলের ভিতরে প্রায় 20 কোটির মতো জনসংখ্যা বসবাস করে, আমাদের
আরবানের সাথে সাথে রুরাল পিপলেরও কিন্তু ইন্টারনেট পেনিট্রেশন ভালো। আমাদের দেশে দেখবেন যে পরিমাণ রাস্তায় গাড়ি, সেটি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কলকাতায় তো ওরা এসে আমাদের দেশে খুব ফিল করে যে আমাদের ওভারঅল এক্সপেন্ডিং ক্যাপাসিটি ভালো, আমরা খরচ করতে পছন্দ করি। সেই অর্থে টেসলার যেহেতু বৈদ্যুতিক, এটা আপনার সোলার থেকে, অল্টারনেটিভ এনার্জি থেকে এটি চলবে, সো আমাদের ফসিল ফুয়েলের উপরে প্রেশারটা কমবে। সেই কারণে টেসলা গাড়ির জনপ্রিয়তা হওয়ার সম্ভাবনা আছে, যদিও এটি কস্টলি। ডেফিনেটলি ট্যাক্স স্ট্রাকচার প্লাস সাবসিডির বিষয় থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে আমরা স্টারলিংকে দেখতে পাবো দ্রুতগতির ইন্টারনেট, স্পেশালি আমাদের আইটি ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে, সবার জন্য না হলেও স্টারলিংকের যে আপনার অল্টারনেটিভ যে ইন্টারনেট সিস্টেম, সেটি কিন্তু আমাদের এই যে আন্ডার ওয়াটার যে ক্যাবল, মানে এই ক্যাবল, অথবা আমরা ইন্ডিয়া ডিপেন্ডেন্ট যে যাদের থেকে ইন্টারনেট প্রোভাইডার ছিল লাস্ট রেজিমে আমরা দেখেছি যে মোস্টলি ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি, সেখান থেকে বেরিয়ে এসে যদি স্টারলিংক সহ অল্টারনেটিভ খোঁজা হয়, নিজেদের আপনার ইন্টারনেট প্রোভাইডারদেরকে স্ট্রং করা হয়, তাহলে দেখা যাবে যে এটি একটি পজিটিভ ইম্প্যাক্ট করবে। যদিও স্টারলিংক প্লাস টেসলা ইজ কোয়াইট কস্টলি কম্পারেটিভ, বাট আমরা দেখেছি এক সময় যখন সোলার প্যানেল বা সোলারের অল্টারনেটিভ এনার্জি আমাদের দেশে এসেছিল, এটা খুব কস্টলি ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি কমতে কমতে এখন কিন্তু খুবই একটা যৌক্তিক পর্যায়ে চলে আসছে। সিমিলারলি আমরা দেখতে পাবো যে টেসলা গাড়ি এবং স্টারলিংক একসময় আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে, এবং এই ইনভেস্টমেন্ট গুলোর মাধ্যমে নতুন করে একটা আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে, জনসংখ্যার ইমপ্লয়মেন্ট, নতুন নতুন জবে আসবে, আমরা ফরেন এক্সপোর্ট বাড়বে, স্পেশালি আইটির যে মানে ফ্রিল্যান্সিং এবং আইটি বেসড যে কাজগুলো বাড়বে, সেইভাবে একটা ওভারঅল পজিটিভ ভাইব তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। খুবই আশাব্যঞ্জক একটা কথা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি জি, থ্যাংক ইউ। দর্শক, আমরা পুঁজিবাজার বিশ্লেষণ শুনছিলাম বিশ্লেষক শফিকুল আলমের কাছ থেকে।